আজ রাইটার্স ক্রিয়েশনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে ওনার লেখা গল্প মাল্যদান। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাংলার 1268 সনের 25শে বৈশাখ, মৃত্যু 1348 সনের 22শে শ্রাবণ। তিনি শিল্পের প্রায় সমস্ত শাখায় এবং কর্মজীবনের বিচিত্র ক্ষেত্রে স্বচ্ছন্দে ও স্বমহিমায় রাজার মতো বিচরণ করেছেন। কবিতা, গল্প, নাটক, উপন্যাস, গান, প্রহসন, পত্র সাহিত্য, সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, শিল্প, সমাজ, অর্থনীতি, রাজনীতি, সমবায়, কৃষি, কুটির শিল্প ইত্যাদি সর্বক্ষেত্রেই রবীন্দ্রনাথের প্রতিভা ও প্রচেষ্টা অনায়াস ও আন্তরিক। জীবনব্যাপী সাধনায় তিনি বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে উত্তীর্ণ করে দিয়েছেন। 1913 খ্রিস্টাব্দে প্রথম ভারতবাসী হিসেবে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কারের সম্মানে ভূষিত হন। ওনার জন্ম ভারতের মাটিতে হলেও মৃত্যু হয়নি, কারণ ওনার সৃষ্ট সাহিত্যের মধ্য দিয়ে উনি আজীবন আমাদের মধ্যে বেঁচে থাকবেন। গল্প পাঠে রাজদীপ, হরকুমার প্রসেনজিৎ, পটল সুচেতা, কুরানি অনুমিতা, এডিটিং, ডিরেকশন, সাউন্ড এফেক্ট ও যতীনের চরিত্রে অনির্বাণ। বিশেষ ধন্যবাদ রাহুলকে আমাদের যান্ত্রিক দুর্যোগের সময় আমাদের পাশে দাঁড়াবার জন্য। 25শে বৈশাখ কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা গল্পটি প্রকাশ করতে পারিনি, আমরা দুঃখিত। শুরু হচ্ছে আজকের গল্প মাল্যদান। সকালবেলায় শীত শীত ছিল। দুপুরবেলায় বাতাস অল্প একটু তেতে উঠে দক্ষিণ দিক থেকে বইতে আরম্ভ করেছে। যতীন যে বারান্দায় বসেছিল সেখান থেকে বাগানের এক কোণে একদিকে একটি কাঁঠাল ও আর একদিকে একটি শিরীষ গাছের মাঝখানের ফাঁক দিয়ে বাইরের মাঠ চোখে পড়ে। সেই শূন্য মাঠ ফাল্গুনের রৌদ্রে ধুধু করছিল। তারই এক প্রান্ত দিয়ে কাঁচা পথ চলে গেছে। সেই পথ ধরে বোঝাই খালাস গরুর গাড়ি ধীরে ধীরে গ্রামের দিকে ফিরে চলেছে। গাড়োয়ান মাথায় গামছা দিয়ে অত্যন্ত বেকারভাবে গান গাইছে। এমন সময় পিছনে একটি সহাস্য নারী কণ্ঠ বলে উঠল, কি যতীন, পূর্বজন্মের কারোর কথা ভাবছো বুঝি? যতীন বলল, কেন পটল, আমি কি এতটাই হতভাগা যে ভাবতে হলে পূর্বজন্মের কথা ভাবতে হবে? আত্মীয় সমাজে পটল নামে খ্যাত এই মেয়েটি বলে উঠল, আর মিথ্যে গর্ব করতে হবে না, তোমার এই জন্মের সব খবরই তো রাখি মশাই। ছি 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 ছি, এত বয়স হলো তবু একটা সামান্য বউ ঘরে আনতে পারলে না। আমাদের ওই যে ধনা মালিটা, ওরও একটা বউ আছে, তার সঙ্গে দুবেলা ঝগড়া করে এসে পাড়া শুধু লোককে জানিয়ে দেয় যে বউ আছে বটে। আর তুমি মাঠের দিকে তাকিয়ে ভান করছো যেন কার চাঁদ মুখ ধ্যান করতে বসেছো। এ সমস্ত চালাকি কি বুঝি না? ওকে শুধু লোক দেখাবার ভরম মাত্র। দেখো যতীন, চেনা বামুনের পৈতের দরকার হয় না। আমাদের ওই ধনা তো কোনোদিন বিরহচ্যুত করে মাঠের দিকে ওরম তাকিয়ে থাকে না। অতি বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নিড়ানি হাতে ওকে দিন কাটাতে দেখেছি, কিন্তু ওর চোখে তো ওরম ঘর ঘর ভাব দেখিনি। আর তুমি মশাই সাত জন্ম বউয়ের মুখ দেখলে না, শুধু হাসপাতালে মরা কেটে ও পড়া মুখস্থ করে বয়স পার করে দিলে তুমি ওরম ভাবে দুপুরবেলা আকাশের দিকে গদগদ হয়ে তাকিয়ে থাকো কেন? না, এই সমস্ত বাজে চালাকি আমার ভালো লাগে না, আমার গা জ্বালা করে। যতীন হাত জোর করে বলল, থাক থাক, আমাকে আর লজ্জা দিও না, তোমাদের ধন্য। ওর আদর্শে আমি চলতে চেষ্টা করব। আর কথা নয়, কাল সকালে উঠেই যে কাঠকুড়ুনি মেয়ের মুখ দেখবো তার গলাতেই গিয়ে মালা দেব। ধিক্কার, আমার সহ্য হচ্ছে না আর। তবে এই কথাই রইল। হ্যাঁ রইল। তবে এসো। কোথায় যাব? এসোই না। না না, কিছু একটা দুষ্টুমি তোমার মাথায় এসেছে, আমি এখন নড়ছি না। আচ্ছা, তবে এখানেই বসো। বলেই সে দ্রুত পদে প্রস্থান করল। পরিচয় দেওয়া যাক। যতীন এবং পটলের বয়সের একদিন মাত্র তারতম্য। পটল যতীনের চেয়ে একদিনের বড় বলে যতীন তার প্রতি কোনো প্রকার সামাজিক সম্মান দেখাতে নারাজ। উভয়ে খুড়তুতো চারতুতো ভাই বোন, বরাবর একসাথে খেলা করে আসছে। দিদি বলে না বলে পটল যতীনের নামে ছেলেবেলায় বাপ কাকার কাছে অনেক নালিশ করেছে, কিন্তু কোনো শাসনবিধির দ্বারা কোনো ফল পায়নি।
একটিমাত্র ছোট ভাইয়ের কাছেও তার পটল নাম আর ঘুচল না। পটল দিব্যি মোটাসোটা, গোলগাল, প্রফুল্লতার রসে পরিপূর্ণ। তার হাস্যরস দমন করে রাখে সমাজে এমন কোনো শক্তি ছিল না। শাশুড়ির কাছেও সে কোনোদিন গম্ভীর থাকতে পারে না। প্রথম প্রথম তা নিয়ে অনেক কথা উঠেছিল, কিন্তু শেষে সকলেই হার মেনে বলতে হয়েছিল ওর ওই রকম। তারপর এমন হলো যে পটলের দুর্নিবার প্রফুল্লতার আঘাতে গুরুজনদের গাম্ভীর্য ধূলিসাৎ হয়ে গেল। পটল তার আশেপাশে কোনোখানে মন ভার, মুখ ভার, দুশ্চিন্তা সহ্য করতে পারত না। অজস্র গল্প, হাসি ঠাট্টায় তার চারিদিকের হাওয়া যেন বিদ্যুৎ শক্তিতে বোঝাই হয়ে থাকত। পটলের স্বামী হরকুমার বাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিহার অঞ্চল থেকে বদলি হয়ে কলকাতার আবগারি বিভাগে স্থান পেয়েছেন। প্লেগের ভয়ে বালিতে একটা বাগান বাড়ি ভাড়া নিয়ে থাকেন, সেখান থেকেই কলকাতায় যাতায়াত করেন। আবগারি পরিদর্শনে প্রায়ই তাকে মফস্বলে ফিরতে হবে বলে গ্রাম থেকে মা এবং অন্যান্য 2-1 আত্মীয়কে আনবার উপক্রম করছেন। এমন সময় ডাক্তারিতে নতুন উত্তীর্ণ পোষার প্রতিপত্তিহীন যতীন বোনের নিমন্ত্রণে সপ্তাহখানেকের জন্য এখানে এসেছে। কলকাতার গলি থেকে প্রথম দিন গাছপালার মধ্যে এসে যতীন ছায়াময় নির্জন বারান্দায় ফাল্গুন মধ্যাহ্নের রসালস্যে আচ্ছন্ন হয়ে বসেছিল। এমন সময় প্রথমেই বলা সেই উপদ্রব আরম্ভ হলো। পটল চলে গেল। আবার খানিকক্ষণের জন্য সে নিশ্চিন্ত হয়ে একটুখানি নড়ে চড়ে বেশ আরাম করে বসল। কাঠকুড়ানি মেয়ের প্রসঙ্গে ছেলেবেলাকার রূপকথার অলিগলির মধ্যে তার মন ঘুরে বেড়াতে লাগলো। এমন সময় আবার পটলের হাসি মাখা কণ্ঠের কাকলিতে সে চমকে উঠল। এমন সময় একটি মেয়ের হাত ধরে সবেগে টেনে এনে যতীনের সামনে উপস্থিত করে বলল, ও কুড়ানি। কি দিদি? আমার এই ভাইটা কেমন দেখতে দেখতো। মেয়েটি অসংকোচে যতীনকে দেখতে লাগলো। পটল বলল, কেমন, ভালো দেখতে না? মেয়েটি গম্ভীরভাবে বিচার করে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ ভালো। যতীন লাল হয়ে চৌকি ছেড়ে উঠে বলল, আহ পটল, কি ছেলে মানুষই করছিস? আমি ছেলে মানুষই করি না তুমি বড় মানুষই করো? তোমার বুঝি বয়সের গাছ পাথর নেই? যতীন পালালো। পটল তার পিছন পিছন ছুটতে ছুটতে বলল, ও যতীন, তোমার ভয় নেই, ভয় নেই। এখন তোমায় মালা দিতে হবে না। ফাল্গুন চৈত্রে লগ্ন নেই, এখনো হাতে ঢের সময় আছে। পটল যাকে কুড়ানি বলে ডাকে সেই মেয়েটি অবাক হয়ে রইল। আর বয়স 16 হবে। শরীর ছিপছিপে। মুখশ্রী সম্বন্ধে অধিক কিছু বলার নেই, কেবল মুখে একটা অসামান্যতা আছে যা দেখলে যেন বনের হরিণের ভাব মনে আসে। কঠিন ভাষায় তাকে নির্বুদ্ধি বলাও যেতে পারে, কিন্তু তা বোকামি নয়, তা বুদ্ধিবৃত্তির অপরিস্ফুরণ মাত্র। তাতে কুড়ানির মুখের সৌন্দর্য নষ্ট না করে বরঞ্চ একটা বৈশিষ্ট্য দান করে। সন্ধেবেলায় হরকুমার বাবু কলকাতা থেকে ফিরে এসে যতীনকে দেখে বলল, এই যে যতীন এসেছো, ভালোই হয়েছে। তোমাকে একটু ডাক্তারি করতে হবে যে। পশ্চিম থাকতে দুর্ভিক্ষের সময় আমরা একটি মেয়েকে নিয়ে মানুষ করেছি। পটল তাকে কুড়ানি বলেই ডাকে। ওর বাপ মা এবং ওই মেয়েটি আমাদের বাংলোর কাছেই একটি গাছতলায় পড়েছিল। যখন খবর পেয়ে গেলাম, গিয়ে দেখি ওর বাপ মা মরে গেছে, মেয়েটির প্রাণটুকু আছে মাত্র। পটল তাকে অনেক যত্নে বাঁচিয়েছে। ওর জাতের কথা কেউ জানে না, তা নিয়ে কেউ আপত্তি করলে পটল বলে, ও তো দ্বিজ, একবার মরে এবার আমাদের ঘরে জন্মেছে। ওর সাবেক জাত কবে খুঁজে গেছে। প্রথমে মেয়েটি পটলকে মা বলে ডাকতে শুরু করেছিল। পটল তাকে ধমক দিয়ে বলল, খবরদার আমাকে মা বলবি না, আমাকে দিদি বলিস। পটল বলে, অত বড় মেয়ে মা বললে নিজেকে বুড়ি বলে মনে হবে যে। হয়তো সেই দুর্ভিক্ষের উপবাসে বা অন্য কোনো কারণে ওর থেকে পেটের ব্যথা হয়। ব্যাপারখানা কি তোমাকে ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। ওরে তুলসী কুড়ানিকে কেউ ডেকে আনতো।
কুড়ানি চুল বাঁধতে বাঁধতে অসম্পূর্ণ বেনি পিঠের ওপর দুলিয়ে হরকুমার বাবুর ঘরে এসে উপস্থিত হলো। তার হরিণের মতো চোখ দুটি দুজনের উপর রেখে সে চেয়ে রইল। যতীন ইতস্তত করছে দেখে হরকুমার তাকে বলল, সংকোচ করছে যতীন, ওকে দেখতে মস্ত ডাগর, কিন্তু কচি ডাবের মতো ওর ভেতরে কেবল জল ছলছল করছে, এখনো শ্বাসের রেখা মাত্র দেখা দেয়নি। ও কিছুই বোঝে না, ওকে তুমি নারী বলে ভুল করো না, ও বনের হরিণী। যতীন তার ডাক্তারি কর্তব্য পালন করতে লাগলো। কুড়ানি কিছু মাত্র কুণ্ঠা প্রকাশ করল না। যতীন বলল, শরীর যন্ত্রে কোনো সমস্যা তো বোঝা গেল না। পটল হঠাৎ ঘরে ঢুকে বলল, হৃদয় যন্ত্রে কোনো সমস্যা ঘটেনি, তার পরীক্ষা দেখতে চাও? বলে কুড়ানির কাছে গিয়ে তার চিবুক স্পর্শ করে বলল, ও কুড়ানি, আমার এই ভাইটিকে তোর পছন্দ হয়েছে? কুড়ানি মাথা হেলিয়ে বলল, হ্যাঁ। পটল বলল, আমার ভাইকে তুই বিয়ে করবি? সে আবার মাথা হেলিয়ে বলল। হ্যাঁ। পটল এবং হরকুমার হেসে উঠলেন। কুড়ানি কৌতুকের অর্থ না বুঝে তাদের অনুকরণে মুখ হাসিতে ভরে চেয়ে রইল। যতীন লজ্জায় লাল হয়ে ব্যস্ত হয়ে বলল, আহ পটল, কি ছেলে মানুষই করছিস? হরকুমার বাবু, আপনি পটলকে বড় বেশি প্রশ্রয় দেন। হরকুমার বললেন, তা না হলে আমিও যে ওর কাছে প্রশ্রয় প্রত্যাশা করতে পারবো না। কিন্তু যতীন, কুড়ানিকে তুমি জানো না, তাই এত ব্যস্ত হচ্ছ। তুমি লজ্জা পেয়ে কুড়ানিকে শুধু লজ্জা পেতে শেখাবে দেখছি, ওকে জ্ঞান বৃক্ষের ফল তুমি খাওয়াও না। সবাই ওকে নিয়ে হাসি ঠাট্টা করে, তুমি যদি মাছ থেকে গাম্ভীর্য দেখাও তবে সেটা ওর পক্ষে একটা অসঙ্গত ব্যাপার হবে। ওই জন্যই তো যতীনের সঙ্গে আমার কোনো কালেই বনিবনা হলো না। ছেলেবেলা থেকে শুধু ঝগড়াই চলছে। ও বড় গম্ভীর। ঝগড়া করাটা বুঝি এমন করো একেবারে অভ্যাস হয়ে গেছে, তাই সয়ে গেছে এখন। ফের মিথ্যে কথা। তোমার সঙ্গে ঝগড়া করে সুখ নেই, আমি চেষ্টাও করি না। আমি গোড়াতেই হার মেনে যাই। খুব হয়েছে, গোড়ায় হার না মেনে শেষে হার মানলে খুব খুশি হতাম। রাত্রে শোবার ঘরের জানলা দরজা খুলে দিয়ে যতীন অনেক কথা ভাবল। যে মেয়ে নিজের বাবা মাকে না খেতে পেয়ে মরতে দেখেছে, তার জীবনের উপর দিয়ে কি ভীষণ ছায়া পড়েছে। এই নিদারুণ ব্যাপারের মধ্যেই সে কত বড় হয়ে উঠেছে। তাকে নিয়ে কি মজা করা যায়? বিধাতা দয়া করে তার বুদ্ধিবৃত্তির উপর একটা আবরণ ফেলে দিয়েছেন। এই আবরণ যদি উঠে যায় তবে অদৃষ্টের রুদ্রলীলার কি ভীষণ চিহ্ন প্রকাশ হয়ে পড়বে। আজ মধ্যাহ্নে গাছের ফাঁক দিয়ে যতীন যখন ফাল্গুনের আকাশ দেখেছিল, দূর থেকে কাঁঠাল মুকুলের গন্ধ মৃদু হয়ে তার জ্ঞানকে আচ্ছন্ন করে রেখেছিল। তখন তার মন মাধুর্যের অন্ধকারে সমস্ত জগৎটাকে আচ্ছন্ন করে দেখেছিল। এই বুদ্ধিহীন মেয়েটি তার হরিণের মতো চোখ দুটি নিয়ে সেই সোনালী অন্ধকার অপসারণ করে দিয়েছে। ফাল্গুনের এই কুঞ্জন গুঞ্জন মর্মের পিছনে যে সংসার ক্ষুধা তৃষাতুর দুঃখ কঠিন দেহ নিয়ে বিরাট মূর্তিতে দাঁড়িয়ে আছে, উদ্ঘাটিত যবনিকার শিল্প মাধুর্যের অন্তরালে সে দেখা দিল। পরদিন সন্ধ্যার সময় কুড়ানির সেই ব্যথা উঠল। পটল তাড়াতাড়ি যতীনকে ডেকে পাঠালো। যতীন এসে দেখল কষ্টে কুড়ানির হাতে পায়ে খিল ধরেছে, শরীর আড়ষ্ট। যতীন ওষুধ আনতে পাঠিয়ে বোতল করে গরম জল আনার হুকুম দিল। পটল বলল, ভারী মস্ত ডাক্তার হয়েছে, একটু গরম তেল মালিশ করে দাও না। দেখছো না পায়ের তলাটা কেমন হিম হয়ে গেছে? যতীন রোগীর পায়ের তলায় গরম তেল সবেগে ঘষে দিতে লাগলো। চিকিৎসার কারণে রাত্রি হলো অনেক। হরকুমার কলকাতা থেকে ফিরে এসে বারবার কুড়ানির খবর নিতে থাকলো। যতীন বুঝলো সন্ধ্যাবেলায় কাজ থেকে ফিরে এসে পটলের অভাবে হরকুমারের অবস্থা অচল হয়ে উঠেছে। ঘন ঘন কুড়ানির খবর নেবার কারণ তাই। যতীন বলল, হরকুমার বাবু ছটফট করছেন, তুমি যাও পটল। পটল বলল, পরে দোষ দেবে বই কি? ছটফট করছে কে তা বুঝি না। আমি গেলেই এখন তুমি বাঁচো। এদিকে কথায় কথায় লজ্জায় মুখ চোখ লাল হয়ে ওঠে। তোমার পেটে পেটে যে এত ছিল তাকে বুঝবে। আচ্ছা দোহাই তোমায়, তুমি এখানেই থাকো,
রক্ষা করো, তোমার মুখ বন্ধ হলে আমি বাঁচি। আমি ভুল ভেবেছিলাম হরকুমারবাবু বোধহয় শান্তিতেই আছেন, এরকম সুযোগ তো তার সবসময় ঘটে না। কুড়ানি আরাম পেয়ে যখন চোখ খুলল, পটল বলল, তোর চোখ খোলার জন্য তোর বর যে আজ অনেকক্ষণ ধরে তোর পায়ে ধরে সাজছে। পটলে এই নিষ্ঠুর আমোদের প্রশ্রয় দেওয়া আর উচিত হবে না। কুড়ানিকে বলল, ছি ছি কুড়ানি, তোমাকে নিয়ে তোমার দিদি কি করছেন সেটা বুঝতে পারছো না? কথা শেষ করতে না করতেই কুড়ানি ত্রস্ত সংকুচিত ভাবে প্রস্থানের উপক্রম করল। যতীন তখন তাড়াতাড়ি তাকে ডেকে বলল, কুড়ানি দেখি তোমার মালা দেখি বলে মালাটি তার হাত থেকে নিল। কুড়ানির মুখে একটি আনন্দের উজ্জ্বলতা ফুটে উঠল। অন্তরাল থেকে সেই মুহূর্তে একটা উচ্চ হাস্যের উচ্ছ্বাস ধ্বনি শোনা গেল। পরদিন সকালে উপদ্রব করবার জন্য পটল যতীনের ঘরে গিয়ে দেখল ঘর শূন্য। একটা কাগজে শুধু লেখা আছে, পালালাম শ্রী যতীন। ও কুড়ানি, তোর বর যে পালালো, তাকে রাখতে পারলি না? বলে কুড়ানির বেনুনি ধরে নাড়া দিয়ে পটল রান্না কান্নার কাজে চলে গেল। কথাটা বুঝতে কুড়ানির একটু সময় লাগলো। সে ছবির মতো দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে সামনে চেয়ে রইল। তারপর ধীরে ধীরে যতীনের ঘরে এসে দেখল তার ঘর খালি। গত সন্ধ্যার উপহারের মালাটা টেবিলের উপর পড়ে আছে। বসন্তের সকালটা স্নিগ্ধ সুন্দর। রোদ কম্পমান কৃষ্ণচূড়ার শাখার ভিতর দিয়ে ছায়ার সাথে মিশে বারান্দার উপর এসে পড়েছে। কাঠবেড়ালি লেজ পিঠে তুলে ছোটাছুটি করছে এবং সকল পাখি মিলে নানা সুরে গান গেয়ে তাদের বক্তব্য বিষয় কিছুতেই শেষ করতে পারছে না। পৃথিবীর এই কণাটুকুতে এই খানিকটা ঘন পল্লব ছায়া এবং রৌদ্র রচিত জগৎখণ্ডের মধ্যে প্রাণের আনন্দ ফুটে উঠেছিল। তার মাঝখানে ওই বুদ্ধিহীন বালিকা তার জীবনের তার চারদিকের সঙ্গত কোনো অর্থ বুঝে উঠতে পারছিল না। সমস্তই কঠিন ধাঁধা। কি হলো, কেন এমন হলো, তারপর এই প্রভাত, এই ঘর, এই যা কিছু সমস্তই
এমন একেবারে শূন্য হয়ে গেল কেন? যার বুঝবার সামর্থ্য অল্প, তাকে হঠাৎ একদিন নিজের হৃদয়ের এই অতল বেদনার রহস্য গর্ভে কোনো প্রদীপ হাতে না দিয়ে কে নামিয়ে দিল? জগতের এই সহজ উচ্ছ্বসিত প্রাণের রাজ্যে এই গাছপালা মৃগপক্ষীর আত্মবিস্তৃত কলরবের মধ্যে কে তাকে আবার টেনে তুলতে পারবে? পটল ঘরকন্নার কাজ সেরে কুড়ানির সন্ধান নিতে এসে দেখল সে যতীনের পরিত্যক্ত ঘরে তার খাটের খুঁড়া ধরে মাটিতে পড়ে আছে। শূন্য শয্যাটাকে যেন পায়ে ধরে সাধছে। তার বুকের ভিতরে যে একটা সুধার পাত্র লুকোনো ছিল, সেটা যেন শূন্যতার চরণে বৃথা আশ্বাসে উপুর করে ঢেলে দিচ্ছে ভূমিতলে। পুঞ্জীভূত স্থায়ী স্থলিতকেশা নারী যেন নীরব একাগ্রতার ভাষায় বলছে, নাও নাও, আমাকে নাও, ওগো আমাকে নাও। ও কি হচ্ছে কুড়ানি? কুড়ানি উঠল না। সে যেমন পড়েছিল তেমন পড়ে রইল। পটল কাছে এসে তাকে স্পর্শ করতেই সে উচ্ছ্বসিত হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। ওর পোড়ামুখী, সর্বনাশ করেছিস, মরেছিস, তুই মরেছিস। হরকুমারকে পটল কুড়ানির অবস্থা জানিয়ে বলল, এ কি বিপদ ঘটলো? তুমি কি করছিলে? তুমি আমাকে কেন বারণ করলে না? হরকুমার বলল, তোমাকে বারণ করা যে আমার কোনো কালে অভ্যাস নেই। বারণ করলেই কি ফল পাওয়া যেত? তুমি কেমন স্বামী? আমি যদি ভুল করি তুমি ওকে জোর করে থামাতে পারো না? আমাকে তুমি এই খেলা খেলতে দিলে কেন? এই বলে সে ছুটে গিয়ে কুড়ানির গলা ধরে বলল, লক্ষ্মী বোন আমার, তোর কি বলার আছে আমাকে খুলে বল। হাই, কুড়ানির এমন কি ভাষা আছে যে নিজের হৃদয়ের অব্যক্ত রহস্য সে কথা দিয়ে বলতে পারে? সে একটা অনির্বাচনীয় বেদনার উপর তার সমস্ত বুক দিয়ে চেপে পড়ে আছে। সে বেদনাটা জগতে এমন আর কারো হয় কিনা, তাকে লোকে কি বলে, কুড়ানি তার কিছুই জানে না। সে শুধু কান্না দিয়ে বলতে পারে মনের কথা জানাবার তার আর কোনো উপায় নেই। পটল বলল, ওরে, তোর দিদি যে বড় দুষ্টু, কিন্তু তার কথা যে তুই এমন করে বিশ্বাস করবি তা সে কখনো মনেও করেনি। তার কথা কেউ বিশ্বাস করে না। তুই এমন ভুল কেন করলি? কুড়ানি, একবার মুখ তুলে তোর দিদির মুখের দিকে চা, তাকে মাফ কর। কিন্তু কুড়ানির মন তখন বিমুখ হয়ে গেছে। সে কোনো মতেই পটলের মুখের দিকে তাকাতে পারল না। সে আরো জোর করে হাতের মধ্যে মাথা গুজে রইল। সে ভালো করে সমস্ত কথা না বুঝেও এক প্রকার মূঢ়ভাবে পটলের প্রতি রাগ করেছিল। পটল তখন ধীরে ধীরে বাহুপাশ খুলে উঠে গেল এবং জানলার ধারে পাথরের মূর্তির মতো স্তব্ধভাবে দাঁড়িয়ে ফাল্গুনের রৌদ্রচকিত সুপারি গাছের পল্লব শ্রেণীর দিকে চেয়ে পটলের দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। পরদিন কুড়ানির আর দেখা পাওয়া গেল না। পটল তাকে আদর করে ভালো ভালো গয়না এবং কাপড় দিয়ে সাজাতো। নিজে সে এলোমেলো ছিল, নিজের সাজ সম্বন্ধে তার কোনো যত্ন ছিল না। কিন্তু সাজগোজের সমস্ত শখ কুড়ানির উপর দিয়েই সে মিটিয়ে নিত। বহুকাল ধরে জমানো সে সমস্ত বাসন ভূষণ কুড়ানির ঘরের মেঝের উপর পড়ে আছে। তার হাতের বালা চুড়ি, নাকের লবঙ্গ ফুলটি পর্যন্ত সে খুলে ফেলে দিয়ে গেছে। তার পটল দিদির এতদিনের সমস্ত আদর যেন গা থেকে মুছে ফেলবার চেষ্টা করেছে। হরকুমার বাবু কুড়ানি সম্বন্ধে পুলিশে খবর দিলেন। সেবার প্লেগ দমনের বিভীষিকায় এত লোক এত দিকে পালিয়ে যাচ্ছে যে সেই সকল পলাতক দলের মধ্যে থেকে একটি বিশেষ লোককে বেছে নেওয়া পুলিশের পক্ষে শক্ত হলো। হরকুমার 2-4 বার ভুল লোকের সন্ধানে অনেক দুঃখ এবং লজ্জা পেয়ে কুড়ানির আশা পরিত্যাগ করল। অজ্ঞাতের কোল থেকে তারা যাকে পেয়েছিল, অজ্ঞাতের কোলের মধ্যেই সে আবার লুকিয়ে পড়ল।
যতীন বিশেষ চেষ্টা করে সেবার প্লেগ হাসপাতালে ডাক্তারি পদ গ্রহণ করেছিল। একদিন দুপুরবেলায় ঘরে খাবার খেয়ে আসার পর হাসপাতালে এসে সে শুনল হাসপাতালের স্ত্রী বিভাগে একটি নতুন রোগিণী এসেছে। পুলিশ তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। যতীন তাকে দেখতে গেল। মেয়েটির মুখের অধিকাংশ চাদরে ঢাকা ছিল। যতীন প্রথমেই তার হাত তুলে নাড়ি দেখল। নাড়িতে জ্বর বেশি নেই, কিন্তু দুর্বলতা অত্যন্ত। তখন পরীক্ষার জন্য মুখের চাদর সরিয়ে দেখল সেই কুড়ানি। ইতিমধ্যে পটলের কাছ থেকে যতীন কুড়ানির সমস্ত বিবরণ পেয়েছিল। অব্যক্ত হৃদয়ভাবে তার ছায়া ছন্দ, তার সেই হরিণ চোখ দুটো কাজের ফাঁকে যতীনের ধ্যান দৃষ্টির উপর শুধুই অশ্রুহীন কাতরতা বিকিরণ করছে। আজ সেই রোগিণী মিলিত চোখের সুদীর্ঘ পল্লব কুড়ানির শীর্ণ কপালের উপর কালির রেখা টেনেছে দেখা মাত্র যতীনের বুকের ভেতরটা হঠাৎ কে যেন চেপে ধরল। একটা মেয়েকে বিধাতা এত যত্নে ফুলের মতো তৈরি করে দুর্ভিক্ষ থেকে মহামারীর মধ্যে ভাসিয়ে দিলেন কেন? আজ এই যে সুকোমল প্রাণটি রোগ ভোগ করে বিছানার উপর পড়ে আছে, এর এই অল্প কয়েকদিনের আয়ুর মধ্যে এত বিপদের আঘাত, এত বেদনার ভার সইল কি করে, ধরল কোথায়? যতীনই বা এর জীবনের মাঝখানে তৃতীয় আর একটি সংকটের মতো কোথা থেকে এসে জড়িয়ে পড়ল। রুদ্ধ দীর্ঘশ্বাস যতীনের বুকে আঘাত করতে লাগলো, কিন্তু সেই আঘাতে তার হৃদয়ের তারে একটা সুখের ধ্বনি বেজে উঠল। যে ভালোবাসা জগতে দুর্লভ, যতীন তা না চাইতেই ফাল্গুনের একটি মধ্যাহ্নের একটি পূর্ণ বিকশিত মাধবীর মতো অকস্মাৎ তার পায়ের কাছে নিজে থেকে এসে খসে পড়েছে। যে ভালোবাসায় এমন করে মৃত্যুর দ্বার পর্যন্ত এসে জ্ঞান হারিয়ে ফেলে, পৃথিবীতে কোন লোক সেই দেবভোগ্য নৈবেদ্য লাভের অধিকারী? যতীন কুড়ানির পাশে বসে তাকে অল্প অল্প গরম দুধ খাওয়াতে লাগলো। খেতে খেতে অনেকক্ষণ পর সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ মেলল। যতীনের মুখের দিকে চেয়ে তাকে সুদূর স্বপ্নের মতো যেন মনে করতে চেষ্টা করল। যতীন তখন তার কপালে হাত রেখে একটু নাড়া দিয়ে বলল, কুড়ানি, কুড়ানি। তখন তার অজ্ঞানের শেষ ঘোরটাও ভেঙে গেল। যতীনকে সে চিনল, এবং তখনই তার চোখের উপর বাষ্পের মতো নরম আর একটা মোহের আবরণ পড়ল। যতীন সকরুণ যত্নের সঙ্গে বলল, কুড়ানি, এই দুধটুকু শেষ করে ফেলো। কুড়ানি একটু উঠে বসে পেয়ালার উপর থেকে যতীনের মুখে স্থির দৃষ্টিতে চেয়ে সেই দুধটুকু ধীরে ধীরে খেয়ে ফেলল। হাসপাতালে ডাক্তার একটা মাত্র রোগীর পাশে সর্বক্ষণ বসে থাকলে কাজ হয় না, দেখতেও ভালো লাগে না। তাই কর্তব্য সারার জন্য যতীন যখন উঠল, তখন ভয়ে ও হতাশায় কুড়ানির চোখ দুটো ব্যাকুল হয়ে পড়ল। যতীন তার হাত ধরে তাকে আশ্বাস দিয়ে বলল, আমি আবার আসবো কুড়ানি, তোমার ভয় নেই। যতীন কর্তৃপক্ষকে জানালো যে নতুন আসা রোগিণীর প্লেগ হয়নি, সে না খেয়ে দুর্বল হয়ে পড়েছে। এখানে অন্য প্লেগ রোগীর সঙ্গে থাকলে তার বিপদ ঘটতে পারে। চেষ্টা করে যতীন কুড়ানিকে অন্যত্র নিয়ে যাবার অনুমতি লাভ করলো এবং নিজের বাড়িতে নিয়ে এলো। পটলকে সে সমস্ত খবর দিয়ে একটা চিঠিও লিখে দিল। সেদিন সন্ধ্যার সময় রোগী এবং চিকিৎসক ছাড়া ঘরে আর কেউ ছিল না। মাথার কাছে রঙিন কাগজের আবরণে ঘেরা একটা কেরোসিন ল্যাম্প ছায়াছন্দ মৃদু আলো বিকিরণ করছিল। ব্র্যাকেটের উপরে একটা ঘড়ি নিস্তব্ধ ঘরে টিক টিক শব্দে দোলক দোলাচ্ছিল। যতীন কুড়ানির কপালে হাত দিয়ে বলল, কেমন অনুভব করছো? ভালো লাগছে তো? আবার জিজ্ঞাসা করল, ভালো লাগছে তো? কুড়ানি একটুখানি চোখ বুঝে বলল, হ্যাঁ। যতীন জিজ্ঞাসা করল, তোমার গলা এটা কি কুড়ানি? কুড়ানি তাড়াতাড়ি কাপড়টা টেনে তার ঢাকার চেষ্টা করলো,
যতীন দেখতে পেল একটা শুকনো বকুলের মালা। তখন তার মনে পড়ল সে মালাটা কি। ঘড়ির টিক টিক শব্দের মধ্যে যতীন চুপ করে বসে ভাবতে লাগলো। কুড়ানির এই প্রথম লুকানোর চেষ্টা, নিজের হৃদয়ের ভাব গোপন করার এই তার প্রথম প্রয়াস। কুড়ানি মৃত শিশু ছিল, সে কখন যুবতী নারী হয়ে উঠল? কোন এক রৌদ্রের আলোতে, কোন এক রৌদ্রের উত্তাপে তার বুদ্ধির উপর সমস্ত কুয়াশা যেন কেটে গেছে। তার লজ্জা, তার শঙ্কা, তার বেদনা হঠাৎ করেই প্রকাশ হয়ে পড়ল। রাত্রি 2টোর সময় যতীন চৌকিতে বসে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ দরজা খোলার শব্দে চমকে উঠে দেখল পটল এবং হরকুমার বাবু এক বড় ব্যাগ হাতে ঘরের মধ্যে প্রবেশ করলেন। হরকুমার বললেন, তোমার চিঠি পেয়ে কাল সকালে আসবো বলে বিছানায় শুলাম। অর্ধেক রাত্রে পটল বলল, ওগো, কাল সকালে গেলে কুড়ানিকে দেখতে পাবো না, আমাকে এক্ষুনি যেতে হবে। পটলকে কিছুতে বুঝিয়ে রাখা গেল না, তখনই একটা গাড়ি করে বেরিয়ে পড়েছি। পটল হরকুমারকে বলল, চলো, তুমি যতীনের বিছানায় শোবে চলো। হরকুমার প্রথমে আপত্তি করলেও পরে যতীনের ঘরে গিয়ে শুয়ে পড়ল। তার ঘুম আসতেও বেশি দেরি হলো না। পটল ফিরে এসে যতীনকে ঘরের এক কোণে ডেকে জিজ্ঞেস করলো, আশা আছে? যতীন কুড়ানির কাছে এসে নারী দেখে মাথা নাড়িয়ে ইঙ্গিতে জানালো যে আশা নেই। পটল কুড়ানিকে দেখা না দিয়ে যতীনকে আড়ালে ডেকে জিজ্ঞেস করলো, যতীন, সত্যি বলো, তুমি কি কুড়ানিকে ভালোবাসো না? তার হাত চেপে ধরে নাড়া দিয়ে বলল, কুরানি, কুরানি। কুড়ানি চোখ মেলে মুখে একটা শান্ত মধুর হাসি এনে বলল, কি দাদা বাবু? কুরানি, তোমার এই মালাটা আমার গলায় পরিয়ে দাও। কুড়ানি তখন অবুঝ চোখে যতীনের মুখের দিকে চেয়ে রইল। যতীন বলল, তোমার মালা আমাকে দেবে না? যতীনের আদরের এই প্রশ্রয়টুকু পেয়ে কুড়ানির মনে আগেকার অনাদরের একটুখানি অভিমান জেগে উঠল। সে বলল, কি হবে দাদা বাবু? যতীন 2 হাতে তার হাত দিয়ে বলল, আমি তোমাকে আমি আমি তোমাকে ভালোবাসি কুরানি। এ কথা শুনে কিছুক্ষণের জন্য কুড়ানি স্তব্ধ হয়ে গেল। তারপর তার 2 চোখ দিয়ে অজস্র জল ঝরতে লাগলো। যতীন বিছানার পাশে হাঁটু গেড়ে বসল, হাতের কাছে মাথা নিচু করে রাখল। কুড়ানির গলা থেকে মালা খুলে যতীনের গলায় পরিয়ে দিল। তখন পটল তার কাছে এসে ডাকলো, কুড়ানি। কুড়ানি তার শীর্ণ মুখটা উজ্জ্বল করে বলল, কি দিদি? পটল তার কাছে এসে তার হাত ধরে পড়ল, আমার উপর তোর আর রাগ নেই তো বোন? কুড়ানি কোমল দৃষ্টিতে বলল, না দিদি। পটল বলল, যতীন, এবার তুমি ঘরে যাও। পাশের ঘরে গেলে পটল ব্যাগ খুলে কুড়ানির সমস্ত কাপড় গয়না তার মধ্যে থেকে বার করল। কুড়ানিকে অধিক নাড়াচাড়া না করে একখানা বেনারসি শাড়ি সন্তর্পণে তার মলিন শাড়ির উপর জড়িয়ে দিল। পরে একে একে একগাছা চুড়ি তার হাতে দিয়ে 2 হাতে পরিয়ে দিল। তারপর ডাকলো, যতীন। যতীন এলে তাকে বিছানায় বসিয়ে পটল তার হাতে কুড়ানির 1 ছড়া সোনার হার দিল। যতীন সেই হার ছড়াটা নিয়ে আস্তে আস্তে কুড়ানির মাথা তুলে ধরে তাকে পরিয়ে দিল। ভোরের আলো যখন কুড়ানির মুখের উপর এসে পড়ল, তখন সে আলো সে আর দেখল না। অম্লান মুখ দেখে মনে হলো সে মরেনি, কিন্তু সে যেন একটা অতল স্পর্শ সুখ স্বপ্নের মধ্যে মগ্ন হয়ে আছে। যখন মৃতদেহ নিয়ে যাবার সময় হলো, তখন পটল কুড়ানির বুকের উপর পড়ে কাঁদতে লাগলো। বোন, তোর ভাগ্য ভালো, জীবনের চেয়ে তোর মরণ সুখের। যতীন কুড়ানির শান্ত স্নিগ্ধ মৃত্যুর ছবির দিকে চেয়ে ভাবতে লাগলো, যার ধন
তিনি দিলেন, আমাকেও বঞ্চিত করলেন না। আজ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মাল্যদান। আরও এরম গল্প শুনতে ও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং গল্পটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের গল্পে।